নমস্কার বন্ধুরা, স্মার্ট কম্পিটিটিভ স্কুলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি বাছাই করা এমন 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন যা আগামী যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গেম চেঞ্জার হতে চলেছে এবং এই প্রশ্নগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তোমাদের খুব সহজেই মনে থাকে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? অপশন এ সুপিরিয়র হ্রদ, অপশন বি কাস্পিয়ান সাগর, অপশন সি বৈকাল হ্রদ, অপশন ডি সম্বর হ্রদ। তাহলে এর অ্যান্সার হচ্ছে কাস্পিয়ান সাগর বা ক্যাসপিয়ান সি। তাহলে দেখো এর বিস্তারিত ব্যাখ্যার মধ্যে কি রয়েছে, যে ক্যাসপিয়ান সাগর হলো পৃথিবীর বৃহত্তম আবদ্ধ জলাধার, যা আয়তনের দিক থেকে একটি হ্রদ হিসেবে গণ্য করা হয় এবং এর জল লবণাক্ত। বোঝা গেছে? এবার দেখো বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যদি বলা হয় তাহলে সেটা হবে কাস্পিয়ান সাগর, আর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যদি বলা হয় সেটা হলো সুপিরিয়র হ্রদ, আর গভীরতম হ্রদ যদি বলা হয় তাহলে সেটা হলো বৈকাল হ্রদ। তাহলে কিভাবে মনে রাখবে যে ক্যাসপিয়ান সাগর হচ্ছে লবণাক্ত, সুপিরিয়র হচ্ছে মিষ্টি জলের, আর বৈকাল হচ্ছে গভীরতম হ্রদ। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? অপশন এ 22শে মার্চ, অপশন বি 5ই জুন, অপশন সি 21শে জুন, অপশন ডি 11ই জুলাই। তাহলে আন্তর্জাতিক যোগা দিবস খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কোন দিন পালন করা হয়? 21শে জুন। এটা কিন্তু ভারতবর্ষের উদ্যোগেই এই দিনটিকে পালন করা হয় গোটা বিশ্বব্যাপী। তাহলে 2015 সাল থেকে প্রতি বছর 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এই দিনটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। তাহলে 21শে জুন উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। এটা শর্টকাটে কিভাবে মনে রাখবে, যেহেতু দীর্ঘতম দিন যা দীর্ঘায়ুর প্রতীক, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক। তাহলে মনে রাখার কৌশল কি? মনে রাখার কৌশল হচ্ছে যে জুন মাসে যে সমস্ত তোমার ইম্পর্টেন্ট ডেজ গুলো রয়েছে সেগুলো যদি একসাথে মনে রাখতে পারো তাহলেই এটা খুব সহজেই মনে রাখতে পারবে। তাহলে 5th জুন মানে 5ই জুন কি বিশ্ব পরিবেশ দিবস, আর 21শে জুন হচ্ছে বিশ্ব যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে। তাহলে 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস, 22শে মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস, আর 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কোন মৌর্য শাসকের আমলে বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল? অপশন এ মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিন্দুসার, অপশন সি সম্রাট অশোক, অপশন ডি দশরথ মৌর্য। তাহলে বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কার সময়? সম্রাট অশোকের সময়। দেখো এবার, যে খ্রিস্টপূর্ব 261 অব্দে কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধের ভয়াবহ রক্তপাত দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, করে অহিংসার পথ বেছে নেন। তাহলে কিভাবে মনে রাখবে যে অশোক সবার প্রথমে কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেছিল। এই কলিঙ্গ যুদ্ধ দেখে মানে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে মানে রক্তপাত এবং হানাহানি দেখে তার মনের পরিবর্তন হলো। কি হলো? মানসিক অবস্থার পরিবর্তন হলো। মানসিক অবস্থার পরিবর্তন হয়ে কি হলো? তারপরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। আর বৌদ্ধ ধর্ম আমরা আগেই জানি যেটা একটা সব থেকে শান্তির একটা ধর্ম, মানে এখানে শান্তির বাণী প্রচার করা হয় প্রচুর পরিমাণে। তাহলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং তারপরে তিনি অহিংসার পথ বেছে নিলেন। দেখো এখানে যে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে তাহলে কবে অংশ নিয়েছিলেন? 261 খ্রিস্টপূর্বাব্দে। ফলাফল তার ফলে কি হলো? তার ফলে এর ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। তারপরে তার নীতি হলো অহিংসার পথ অবলম্বন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, আকবরের রাজসভায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন এর আসল নাম কি ছিল? অপশন এ রামতনু পান্ডে, অপশন বি মহেশ দাস, অপশন সি এটা হচ্ছে তেজ বাহাদুর, অপশন ডি এটা তেজ বাহাদুর, অপশন ডি লাল কালবন্ত। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে আকবরের সবাই বিখ্যাত যে সঙ্গীতজ্ঞ ছিলেন তার নাম হচ্ছে তানসেন, তার আসল নাম হচ্ছে রামতনু পান্ডে। কনফিউশন হতে পারে এই মহেশ দাসকে নিয়ে, এর পরেরটা আমি সেখানে বলে দিয়েছি, তো কনফিউশনটা ক্লিয়ার করে দিয়েছি। দেখো না, তানসেনের আসল নাম ছিল রামতনু পান্ডে। আকবর তাকে মিয়া উপাধিতে ডাকতেন। তিনি ছিলেন উপাধি দিয়েছিলেন এবং তিনি আকবরের নবরত্নের অন্যতম রত্ন, মানে 9জন যে রত্ন ছিল তাদের মধ্যে অন্যতম রত্ন ছিলেন। এবার তানসেন হচ্ছে রামতনু পান্ডে
আর বীরবল, বীরবল তাকে আমরা মহেশ দাস, মানে মহেশ দাসের নাম হচ্ছে বীরবল, বা বীরবলের নাম হচ্ছে মহেশ দাস। তার মানে মহেশ দাসকে আমরা বীরবল বলে চিনি, আর রামতনু পান্ডেকে আমরা তানসেন বলে চিনি। দুটি, এই যে নবরত্ন, এই দুটো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, ঠিক আছে? তাহলে তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পান্ডে। উপাধি, উপাধি কি দিয়েছিলেন? আকবর তাকে মিয়া বলে ডাকতেন। আর বীরবল, তার আসল নাম ছিল মহেশ দাস। নিচের কোন নদীটি দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত? অপশন এ কৃষ্ণা নদী, অপশন বি গোদাবরী নদী, অপশন সি কাবেরী নদী, অপশন ডি মহানদী। দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী, ঠিক আছে? কেন? তার কারণ দীর্ঘ এবং পবিত্রতার দিক থেকে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। কত কিলোমিটার? 1435 কিলোমিটার দীর্ঘ। তাহলে গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং তাকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলি। তাহলে গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা, দৈর্ঘ্য 1465 কিলোমিটার, এর অপর নাম হচ্ছে বৃদ্ধ গঙ্গা। কোন গ্রহটিকে তার ঘন বায়ুমণ্ডলের কারণে সবচেয়ে উত্তপ্ত গ্রহ বলা হয়? অপশন এ বুধ, অপশন বি শুক্র, অপশন সি মঙ্গল, অপশন ডি বৃহস্পতি। তাহলে সব থেকে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। এবার কেন সব থেকে উত্তপ্ত গ্রহ? শুক্র, শুক্র গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকায় তীব্র গ্রিনহাউস প্রভাব সৃষ্টি হয়। এর ফলে সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে এই শুক্র গ্রহ। কত ডিগ্রি সেলসিয়াস? প্রায় 465 ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন হয় এই গ্রহে। সূর্যের কাছে আছে বুধ, কিন্তু আমাদের মনে হতে পারে যে বুধ বুধ হচ্ছে সব থেকে উষ্ণ গ্রহ, কিন্তু তা নয়। সবচেয়ে গরম তাহলে কে? গরম হচ্ছে শুক্র। কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি। কার্বন ডাই অক্সাইড থাকার ফলে সেখানে গ্রিন হাউসের মতো এফেক্ট তৈরি হচ্ছে এবং যার ফলে এখানকার তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। মাইন্ড ম্যাপে দেখো যে শুক্র হচ্ছে সবচেয়ে উত্তপ্ত গ্রহ। কারণ কারণ হচ্ছে ঘন কার্বন ডাই অক্সাইড, এর ফলে গ্রিন হাউস প্রভাব তৈরি হচ্ছে। আর বুধ হচ্ছে সবচেয়ে নিকটতম গ্রহ, কিন্তু তার উষ্ণতা কিন্তু কম। বোঝা গেল? মৌলিক অধিকার এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশন এ যুক্তরাজ্য, মানে ইউকে, অপশন বি সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ, অপশন ডি হচ্ছে আয়ারল্যান্ড। তাহলে মৌলিক অধিকার এটা নেওয়া হয়েছে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। ভারতের সংবিধানের পার্ট নাম্বার 3 তে বর্ণিত মৌলিক অধিকারের ধারণাটি আমেরিকার হচ্ছে বিল অফ রাইটস থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে। মৌলিক অধিকার হচ্ছে ইউএসএ থেকে নেওয়া হয়েছে, আর নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তাহলে মাইন্ড ম্যাপে দেখো যে মৌলিক অধিকার উৎস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, উৎস গ্রন্থ বিল অফ রাইটস, উৎস গ্রন্থ হচ্ছে বিল অফ রাইটস, এই গ্রন্থ থেকে অনুপ্রাণিত হয়ে। আর অবস্থান কি? ভারতবর্ষের সংবিধানের 3 নম্বর পার্টে এর অবস্থান। এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় রিট জারি করতে পারে? অপশন এ 14 নম্বর ধারা, অপশন বি 21 নম্বর ধারা, অপশন সি 32 নম্বর ধারা, অপশন ডি 226 নম্বর ধারা। তাহলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় রিট জারি করতে পারে 32 নম্বর ধারায়। সেই একই ধরনের রিট জারি করতে পারে হাইকোর্টও, সেটা কত নম্বর ধারায়? 226 নম্বর ধারায়। বোঝা গেল? তাহলে সুপ্রিম কোর্ট যদি বলা হয় তাহলে 32 নম্বর ধারায়, হাইকোর্ট যদি বলা হয় তাহলে 226 নম্বর ধারায়। ধারা 32কে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছিলেন। তার কারণ এই যে রিট জারি করার যে ক্ষমতা, সেই ক্ষমতার কারণেই। এই ধারা বলে সুপ্রিম কোর্ট 5 ধরনের রিট জারি করতে পারে। সুপ্রিম কোর্টের ধারা হচ্ছে 32 নম্বর ধারায় রিট প্রদান করতে পারে, জারি করতে পারে। এবং হাইকোর্টে যদি যাই আমরা, তাহলে সেক্ষেত্রে 226 নম্বর ধারা প্রয়োগ করে আমরা দেখব যে রিট জারি হয়েছে। এবার ধারা 32 হচ্ছে সুপ্রিম কোর্টের রিট, আম্বেদকর তাকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন, এবং ধারা 226 হচ্ছে হাইকোর্টের রিট। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহের রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ ব্যারোমিটার, অপশন বি স্ফিগমোম্যানোমিটার, অপশন সি হাইড্রোমিটার, অপশন ডি স্টেথোস্কোপ। তাহলে মানবদেহের রক্তচাপ মাপা হয় কিসের সাহায্যে? স্ফিগমোম্যানোমিটারের সাহায্যে। স্ফিগমোম্যানোমিটার দিয়ে রক্তচাপ মাপা হয়। সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80, মানে উপরে
120, নিচে হচ্ছে 80। তাহলে স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80 mmHg। পরীক্ষায় কিন্তু এটা মাঝে মাঝেই আসে, ঠিক আছে, মানে মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত। স্পিগমোম্যানোমিটার রক্তচাপ মাপা হয়, ব্যারোমিটার দিয়ে কি করা হয়, বায়ুর চাপ মাপা হয়, বায়ুর কত চাপ আছে সেটা ব্যারোমিটার দিয়ে মাপা হয়। আর হাইড্রোমিটার দিয়ে কি মাপা হয়, হাইড্রোমিটার হচ্ছে তরলের ঘনত্ব মাপা হচ্ছে। আকাশের রামধনু সৃষ্টির পিছনে আলোর কোন ঘটনাটি প্রধানত দায়ী? অপশন এ আলোর প্রতিফলন, অপশন বি আলোর প্রতিসরণ, অপশন সি আলোর বিচ্ছুরণ, অপশন ডি আলোর ব্যতিচার। তাহলে এর অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ হচ্ছে এর প্রধান কারণ। তার বৃষ্টি কেন হচ্ছে, বৃষ্টির ফোঁটা প্রিজমের মতো কাজ করে এবং সূর্যের আলোকে 7টি রঙে ভেঙে দেয়। দেখবে তোমরা যদি তোমাদের বাড়িতে যদি কোনো স্কেল থাকে, স্কেলের মধ্যে দিয়ে তোমরা যদি দেখো তাহলে দেখবে কি রামধনুর মতো আলোর ছটা বেরোচ্ছে, মানে ওই যে সাত, মানে তোমার হচ্ছে সাদা রং, সেই সাদা রং কিন্তু বিভাজিত হচ্ছে, যে কারণে 7টা রঙে বিভাজিত হয়ে যাচ্ছে। এবার তোমার ভিব্রিকো, বেনিয়া সহকলা, বাংলায় যদি বলা হয় বেনিয়া সহকলা, এই 7টি রঙে কিন্তু এই সাদা রং বিভাজিত হচ্ছে। কিসের মাধ্যমে বিভাজিত হচ্ছে? যে ছোট ছোট যে বৃষ্টির গোলক, মানে গোলাকার বৃষ্টির ফোঁটা, সেই ফোঁটায় আলো যখন পড়ছে সেগুলো বিভাজিত হয়ে যাচ্ছে, বিভাজিত হয়ে 7টি কালারে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে বিচ্ছুরণ রামধনুর মূল কারণ। বৃষ্টির ফোঁটা প্রিজমের মতো কাজ করে, আর ফলাফল কি, এর ফলে 7টি রঙে বিভাজন হচ্ছে, আর বিভাজন হলেই আমরা রামধনুকে দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।